সিনার বাচ্চার কয়েকটা বিষয় মানে সবসময় মাথার মধ্যে রাখবেন। হ্যাঁ, সব জিনিস যে 100% সবসময় মিলবে তা না, কিন্তু এগুলো মাথার মধ্যে রাখবেন। ফার্স্ট কথা হচ্ছে সিনার যে স্টেটটা, মানে সিনার শিশু বা চাইল্ড, গতকালকে আমি যে স্টেটের কথা বললাম, সেই স্টেটটা শুধুমাত্র অসুস্থ অবস্থায় প্রযোজ্য। আপনারা কিন্তু সুস্থ বাচ্চার মধ্যে এটা খুঁজতে যান না। যখন সে যে কোনো একটা সমস্যা, ধরেন একটা বাচ্চা আপনার কাছে আসলো, প্রচন্ড শ্বাসকষ্ট, ডায়রিয়া, জ্বর, ঠিক আছে, যাই নিয়ে আসুক না কেন, ওই রকম কন্ডিশনে ওই প্রেজেন্টেশন গুলা থাকবে। কিন্তু ওই সময় যদি শান্ত শিষ্ট কোয়াইট থাকে, তাহলে কিন্তু মানে সিনার দিকে যাবে না। আগের অ্যাটিচিউড মনে হচ্ছিল, যখন সুস্থ অবস্থার অ্যাটিচিউড মনে হচ্ছে সিনার মতন, যে এরকম হ্যান ত্যান। হ্যাঁ, আর অসুস্থ একদম নেতিয়ে পড়েছে, একদম শান্ত, একদম কাম এবং কোয়াইট হয়ে আছে, তখন কিন্তু সিনা প্রযোজ্য হবে না। ভালো করে বিষয়টা মাথার মধ্যে নেন, একটু টুইস্ট মনে হতে পারে। আপনি ট্রিটমেন্ট দিবেন কার? অসুস্থ অবস্থার মেন্টাল স্টেটকে, না, এটা মাথায় রাখতে হবে। তো বাচ্চা ধরেন যে আপনার কাছে আসছে অনেক জ্বর নিয়ে, কিন্তু খুব সে শান্ত শিষ্ট কোয়াইট হয়ে আছে, এগুলাকে ভেরিফাইয়ের কিছু ব্যাপার স্যাপার আছে। তা আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আপনি বাচ্চার মা মায়ের সাথে যদি আসে বা বাবার সাথে, যার সাথে আসুক, প্যারেন্টসকে আপনি জিজ্ঞাসা করেন যে অসুস্থ সময় তার অ্যাটিটিউড কেমন ছিল। হয়তো দেখা যাচ্ছে, মানে ভালো করে বোঝেন বিষয়গুলা, একটা বাচ্চার জ্বর, ধরেন সিয়াম, ছোট বাচ্চা সিয়ামের জ্বর 105 ডিগ্রি উঠে বাসায় যখন থাকে, কিন্তু 105 ডিগ্রি জ্বর নিয়ে তো আপনার চেম্বারে আসেনি। ঠিক আছে, আপনার চেম্বারে যখন আসছে, আপনি ইয়ে দিয়ে থার্মোমিটার, আমরা তো ইউজ করি আর কি, থার্মাল, আপনারা থার্মাল রাখতে পারেন, থার্মাল থার্মোমিটার মোটামুটি অ্যাকুরেট হয়। তো আপনার থার্মোমিটার দিয়ে আপনি দেখলেন বাচ্চার জ্বর হলো 100 বা 101.1 বা 2 এরকম, মানে 100-র কাছাকাছি। বাচ্চা কিন্তু কোলে বসে আছে, কিন্তু খুব শান্ত শিষ্ট, একদম কোয়াইট হয়ে আছে। তাহলে আপনারা ধরে নেবেন যে বাচ্চাটা সিনা না, এরকমটা কিন্তু না। আপনি বাবা মাকে জিজ্ঞাসা করেন যে যখন ওই 104 ডিগ্রি উঠছিল, 105 ডিগ্রি উঠেছিল, তখন তার অ্যাটিটিউড কেমন ছিল। ওই সময় বাচ্চার প্রতিক্রিয়া বা অ্যাডাপ্টেশনটা কি, সেটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, যদি বলে যে হ্যাঁ ডাক্তার সাহেব, যখনই 103-104 ডিগ্রি জ্বর ওঠা শুরু হয়ে গেল, জ্বর বাড়তে থাকলো, বাচ্চা কন্টিনিউয়াসলি কাঁপছে 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 কাঁপছে, কোনোভাবে তাকে থামানো যায় না, কোনোভাবে সে কুল ডাউন হয় না, এই মোবাইল এনে দিই, এই টিভি ইয়ে করি, ওই দোল দিই, ওই বাতাস করি, ওই সে এমনি সময় তার বড় বোন যে আছে, বড় বোনের সাথে খুব খেলাধুলা করে, বড় বোন নিচ্ছে, দোল দিচ্ছে, কোনোভাবে তাকে থামানো যায় না। তখন আপনি এই রুব্রিক্সটা, ওই যে সিনার কি রুব্রিক্স বলেছিলাম, কোয়াইটেড ক্যান নট বি, এই রুব্রিক্সটা তখন প্রযোজ্য হবে। খুব ভালো করে ইয়ে করেন, এটা ভুল করবেন না, কিন্তু এটা ভুল করলে কিন্তু সিনা ভুল। বাচ্চার মা বলবে যে সে সারা রাত কাঁদতে থাকে, মানে আরো মানে আমরা পাই, হ্যাঁ, মা এসে বলছে আর সারা রাত কাঁদতে থাকে, কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে, কাঁদা মানে কাঁদে কাঁদে রাত পার করে দেয়। হ্যাঁ, আবার দেখবেন যে কিছু কিছু মা এসে বলবে যে হ্যাঁ ডাক্তার সাহেব সারা রাত ধরে কাঁদছে, কিন্তু সে খালি কাঁদে, চিৎকার করে, চোখ দিয়ে কোনো পানি ঝরে না, চোখে তার কোনো পানি থাকে না। এরকম ক্ষেত্রে কিন্তু রুব্রিক্সটা নেওয়া যাবে। বাচ্চা কাঁদতেছে, চোখে পানি নাই, ঠিক আছে। এই বাচ্চার ক্ষেত্রে যদি আপনি তথ্য নিতে নিতে আরো পেয়ে যান যে বাচ্চা লাগাতার ঘন্টার পর ঘন্টা কেঁদে যাচ্ছে, কোয়া 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 করে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো, তাহলেই তো আপনার খেল জমে গেল। আপনি কিন্তু সিনার কোরটাকে পেয়ে গেলেন। তবে এটা ঠিক যে প্রত্যেকটা বাচ্চাই যে ক্লান্ত হয়ে ঘুমায় যাবে তা না। কিছু বাচ্চাতে রকিং করলেন, রকিং করতে 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 সে ঘুমায় পড়ছে, এরকমটা হয়।
আরেকটা মজার জিনিস পাওয়া যায়, এটা ভালো করে নোট করে রাখেন, ভালো করে নোট করে রাখেন, হ্যাঁ, এবং ভালো করে বুঝেন। একটা বাচ্চা একটা বাচ্চা সিনার বাচ্চা, তাকে যখন কোলে নেওয়া হলো, কোলে নেওয়া মানে ক্যারি করা, যখন ক্যারি করা হলো, কোলে নেওয়া হলো, এবার একটু থেকে সে বলে আমাকে নামাই দাও। এবার তাকে যখন নামাই দেওয়া হলো, তখন সে আবার বলে আমাকে কোলে নাও। এবার যে কোলে নেবেন আবার বলবে নামাই দাও। ওই যে কাজলের কৌতুকটার মতন, আপনাদের মনে আছে কিনা, একটা সময় ইত্যাদিতে দেখাতো যে আমাকে একটা কলা কিনে দাও, কলাটা খুলে দাও, এবার কলার খুললা কেন, কলাটা আবার মুজায় দাও, বিষয়টা এরকম। এই এই টাইপের অ্যাটিটিউড একটু বড় বাচ্চাদের মধ্যে পাওয়া যায়। বারবার সে কোলে উঠতে যাচ্ছে, কোলে ওঠার জন্য কান্না করছে, কোলে নিলে আর থাকতে চাচ্ছে না, আবার নামাই দিচ্ছে। তো কয়বার আপনি এরকম করবেন? তো এই ক্ষেত্রে হয় কি, অনেক মা সেরকম বর্ণনা দেয়, তখন আমি তাকে জোর করে তুলে নিয়ে একদম ঠাসে নামতে চাই, নেমে যেতে চাই, আমি তাকে চিপে ধরে ধরে রাখি। মানে কিছুটা বল প্রয়োগ যদি করা হয়, তখন সে শান্ত হয়ে ঘুমায় পড়ে। এখন বল প্রয়োগ করেছেন বলে শান্ত হয়ে গেছে তা না, আপনি বল প্রয়োগ করছেন, সে কিন্তু আপনার ফোর্সের এগেনস্টে সে তার শক্তিকে ক্ষয় করতেছে, করতে করতে সে ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে ঘুমায় পড়ছে। অথবা আপনি তাকে নামাচ্ছেন না, তাকে বল প্রয়োগ করছেন, এই তুই উঠবি না, আমরা যেরকম করতাম, বাচ্চাকে ঠেসে ধরে থাকতাম, উঠে যাচ্ছে বারবার, ঠেসে ধরে আছি। এবার সে শক্তি চিৎকার করে কাঁদছে, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমায় পড়বে। অনেক ক্ষেত্রে সম্ভব। আমি কিন্তু 3-4টা ধরন কিন্তু আপনাদেরকে বলে দিলাম, একটা বাচ্চার মধ্যে সব ধরন খুঁজতে যাবেন না, যে কোনো একটা জায়গায় মিলে গেলে আপনি কিন্তু ক্যারিড ডিজিজ, কি বলে, কোয়াইটেড ক্যান নট বি, আপনি নিয়ে নিতে পারবেন। আর সিনার বাচ্চার যদি মেন্টাল স্টেট আপনারা খুঁজে পান, এগুলো তো বলে মেন্টাল স্টেট, স্টেট কাকে বলে, মানসিক অবস্থা। এই মেন্টাল স্টেট যখন আপনি বুঝে গেলেন, তখন দেখবেন যে অটোমেটিক অনেক রুব্রিক্স আছে, সেই রুব্রিক্স গুলা অটোমেটিক চলে আসবে। আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করে, কিরকম দেখা যাচ্ছে, ওই যে ক্যারিড অ্যাভারশন, আপনি অনেকক্ষণ কোলে নিলেন, এবার তার মধ্যে অ্যাভারশন চলে আসছে, নেমে দাও, ক্যারিড অ্যাভারশন হয়ে যাবে। আমি গত মাসে একটা রুব্রিক্স শেখাইছিলাম, আপনাদের মনে আছে, সেটাও চলে আসবে, যে ক্যাপ্রিসিয়াসনেস, ক্যাপ্রিসিয়াসনেস রিজেক্টিং দ্য থিংস ফর হুইচ হি হ্যাজ বিন লঙ্গিং when offered he is। এই ক্যাপ্রিসিয়াসনেস মানে সে যেটা চাচ্ছিল, যেটা তার খুব বেশি প্রয়োজন ছিল, সেটাকেই সে ভালো লাগতো, সেটাকেই সে রিজেক্ট করে দিচ্ছে। এই ক্যাপ্রিসিয়াসনেসটা তার মধ্যে পাওয়া যায়। প্রচন্ড চিৎকার করে শ্রিকিং চিলড্রেন ইন পাওয়া যায়, ইরিটেবল চিলড্রেন ইন পাওয়া যায়, রিফিউজিং হেল্প, একটা রুব্রিক্স আছে রিফিউজিং হেল্প, এটাকেও আমরা পাই। ঠিক আছে, ক্যারস্ট অ্যাভারশন পাওয়া যায়, কন্টেম্পচুয়াস এভরিথিং অফ, এটাও পাওয়া যায়। এই ইয়েগুলা কিন্তু অটোমেটিক চলে আসে, নট নেসেসারি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি পাচ্ছেন, কিন্তু এগুলা কিন্তু অটোমেটিক চলে আসে। এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমি এই বিষয়গুলো গতদিন আলোচনায় মিসিং করে গেছিলাম, আমি এটাকে অ্যাড করে দিলাম আপনাদের নোটে, এটা অ্যাড করে রাখেন, মাথার মধ্যে অ্যাড করে রাখেন। ঠিক আছে, তো সিনার বিষয় আমরা মোটামুটি বুঝে গেলাম। আরো এগুলা, এই এত আলোচনা যেগুলো করছে, এগুলো কিন্তু জিরো বেবিস, মানে 1 বছরের নিচের বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলা কিন্তু খুব 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 বেশি পরিমাণে পাওয়া যায়। গতকালকে আমরা আলোচনা করেছিলাম ক্যালিকার্ভ নিয়ে। ক্যালিকার্ভের আমরা অনেকগুলো বিষয় দেখেছিলাম, আপনারা ভিডিওতে যারা মিসিং করেছেন ভিডিও থেকে দেখে নিন। কনফার্মিজমটা না বুঝলে ক্যালিকার বোঝা যায় না, কনফার্মিজম অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, আরো সময় আছে, আমরা টাইম টু টাইম আলোচনা করব। তো ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলির মধ্যে আরেকটা মেডিসিন আছে স্যানিকুলা। ঠিক আছে, স্যানিকুলা, স্যানিকুলা নিয়ে আমি গত মাসে আলোচনা করেছিলাম। অল্প একটু মনে করে দিই, স্যানিকুলাটা আমরা তো অনেকে ইউজ করি, অনেকে আমরা এটার ইউজটা জানি না। এইটা হচ্ছে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলির মধ্যে আমরা স্যানিকুলাকে পাচ্ছি। তাহলে স্যানিকুলাকে কি পেলাম, স্যানিকুলা সম্পর্কে আমরা কি জেনেছি, কারো মনে আছে স্যানিকুলা কি চাই?
বলেন, কত মাসেই তো আলোচনা করলাম। শ্রেণীগুলো তো ওই যে খালি খাই খাই করে, খাবার চায়। হ্যাঁ, কিন্তু আমি কি বলেছিলাম ছোট বাচ্চার ক্ষেত্রে জিরো বেবিস? আমার যোগ্যতা থাকলেও আমি করব না, আমাকে করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, অলস প্রকৃতির নার্সিং চাই। নার্সিং চাই, হ্যাঁ থ্যাংক ইউ, আমি এটাই শুনতে যাচ্ছিলাম। স্যানিকুলা ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি, তাই না? স্যানিকুলা সব সময় চায় যে তার, এই ছোট বাচ্চার কথা বলছি, তার মায়ের ব্রেস্টটা তার মুখের মধ্যে থাকুক। সব সময় আমার মুখের মধ্যে আমার মায়ের ব্রেস্টটা থাকতে হবে। এখন সে খাক বা না খাক ওটা ম্যাটার না, সারা রাত আমার মায়ের ব্রেস্টটা আমার মুখের মধ্যে থাকতে হবে, ঠিক এই এই জায়গায় থাকতে হবে। এই বাচ্চার মারা এসে বলবে, ডাক্তার সাহেব আমি তো অবাক হয়ে যাই যে এই বাচ্চা সারা রাত মুখের মধ্যে, তার মুখের মধ্যে আমার ব্রেস্টটা ঢুকে রাখে, করেটা কি? কন্টিনিউয়াসলি তার মুখের মধ্যে ওই ব্রেস্ট রাখতে হবে, সারা রাত রাখবে। মা এসে বলে যে এইভাবে রাখলে আমি আমি চলবো কি করে? আমার তো, আমি জানি আমি মা, তার অধিকার আছে, কিন্তু আমাকে তো দিনের বেলা আবার কাজ করতে হবে। আমি রাত্রে যদি না ঘুমাই, এইভাবে ব্রেস্ট খুলে রেখে তার মুখের মধ্যে কিভাবে দিয়ে রাখবো? আমার রাত্রে যদি ঘুমটা ঠিক মতো না হয়, আমি দিনের বেলা কাজ করব কিভাবে? আমারও তো রাত্রে ঘুমানোর প্রয়োজন, তাকে দুধ খাওয়াচ্ছি, আমারও তো এনার্জির বিষয় আছে। কিন্তু এই বাচ্চা কন্টিনিউয়াসলি তার মুখের মধ্যে ব্রেস্টটা ঢুকিয়ে রাখবে। এই মহিলারা এসে বলে যে আমার বাসায় তো আরো লোকজন আছে, আমার শাশুড়ি আছে, ননদ আছে, দেবর আছে, আমার বড় ছেলে আছে, তাদের সামনে আমাকে ফিট করতে হচ্ছে, সবসময় বিছানায় শুয়ে ওইভাবে মুখে রাখতে হচ্ছে, কিভাবে সম্ভব ডাক্তার সাহেব? প্লিজ একটা ওষুধ দেন, আমি ফেড আপ হয়ে গেছি। মারা এসে কথা বলে, স্যানিকুলার মা। তো এই বাচ্চারা মায়ের ব্রেস্টটা মুখে নিয়ে কি করে? এই বাচ্চারা মায়ের ব্রেস্টটা মুখে নিয়ে কি করে? অল্প অল্প কিছু সময় হয়তো খায়। একটা ছোট বাচ্চা, ধরেন যে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, পেট কতটুকু, এতটুকু, আর কতটুকু খায়? পাকস্থলীটার কতখানি, তাই না? কিন্তু অল্প হয়তো একটু খাইলো, কিন্তু বাকি সময় মুখের মধ্যে দিয়ে রাখলো, জাস্ট মুখের মধ্যে দিয়ে রেখে দিয়েছে। মাঝে মধ্যে দেখাচ্ছে জিভাতে একটু একটু চাটলো, অন্য কিছু করছে না, একটু হয়তো মুখ নড়লো, কিন্তু টানছে না, কিন্তু মুখের মধ্যে ধরে রাখছে। তো চিন্তা করেন, একটা জিরো বেবিজের মায়ের এইভাবে কি 24 ঘন্টা একটা বাচ্চাকে সার্ভিস দেওয়া সম্ভব? এই বাচ্চাটা কিন্তু স্যানিকুলা, যদিও ক্যালকেরিয়া ফস আছে, কিন্তু তার প্রেক্ষাপটটা আলাদা। আমি ক্যালকেরিয়া ফসও পড়াবো, ক্যালকেরিয়া ফসের সময় এটা নিয়ে আলোচনা করবো নি। তা আমাদের রুব্রিক্স, যেটা আমাদের আমিনুল ভাই বললেন, রুব্রিক্স হচ্ছে নার্সিং অল দ্য টাইম ডিজায়ার ফর, নার্সিং অল দ্য টাইম ডিজায়ার ফর, নার্সিং অল দ্য টাইম ডিজায়ার ফর। ঠিক আছে? তো এই রুব্রিক্সটা আমি কি বলেছিলাম, কমপ্লিট রেপার্টরিতে কি আছে? কমপ্লিট রেপার্টরিতে দেওয়া আছে নার্সিং ডিজায়ার ফর কনস্ট্যান্ট, নার্সিং ডিজায়ার ফর কনস্ট্যান্ট। আমাদের শহীদুল্লাহ ভাই বললেন যে স্যানিকুলা সেলফিশ, স্বার্থপর, এই কনস্ট্যান্ট। আসলে তো সে নিজের কথা চিন্তা করে। যে প্যারাসাইট বলেছিলাম, যাকে ধরবো আর তাকে ছাড়বো না, তার কাছ থেকে পুষ্টি নিব, তার ক্ষতি করব। হোস্ট প্যারাসাইট কি করে? হোস্টের মধ্যে যত জুস আছে, যত নিউট্রিশন আছে, সব বের করে নেয়। তার নিউট্রিশনের জন্য তার হোস্টের প্রয়োজন, সে হোস্টের কথা ভাববে না, শুধু তারটাই ভাববে। এই জন্য সে তার মাকে একদম পেরেশান করে ছাড়বে। মায়ের যত দুধ আছে তার মুহূর্তে মুহূর্তে চাই, ঘন্টায় ঘন্টায় চাই। ওই বড় শিশুরা সবসময় বলতে থাকে ওরা তার দুধ খাবে না, তখন মাকে বলে এটা করে দাও, ওইটা করে দাও। তো যাক, আমি একটা কেস বলি। 2 বছরের একটা বাচ্চা আসছে আর কি, বাচ্চাকে নিয়ে আসছে তার মা আর খালা। মা মানে ইয়ে পড়ে আসছে, বুঝে যাচ্ছে যে প্রেগনেন্ট মহিলা। মানে 6-7 মাসের মতন হবে, বোঝা যাচ্ছে, ইয়ে পড়ে আসছে আর কি, কি বলে পরে না, লম্বা কাপড়, নামটা কি ভুলে গেলাম। তো সেই কাপড় পরে, হ্যাঁ মেক্সি পরে আসছে, প্রেগনেন্ট মহিলারা যেটা পরে আর কি আসছে। তো বাচ্চাটাকে নিয়ে আসে মা, এই সরি খালা,
খালা নিয়ে একদম চেয়ারে বসছে না, চেয়ারের সামনে দাঁড়ায় নিয়ে দোল দিচ্ছে এরকম করে। বাচ্চা 2 বছর বয়স, কিন্তু মানে বড়ই, ওকে তো কোলে করেও আনা যায়। হ্যাঁ, তো মুভমেন্টের উপরে আছে খালা। তো এই বাচ্চাটার গত 1 সপ্তাহ থেকে প্রচন্ড জ্বর, সেই সাথে সর্দি কাশি, মানে প্রথমে সর্দি কাশি শুরু হয়েছে, তারপরে জ্বর। নাপা সিরাপ খাওয়ানো হয়েছে, কফ সিরাপ খাওয়ানো হয়েছে, অ্যান্টিবায়োটিকও মনে হয় খাওয়াইছে, কিন্তু জ্বরের কিছু হয় না, কাশিও ভালো হয় না। তো বাচ্চার মা এলোপ্যাথি মেডিসিন আর খাওয়াতে চাচ্ছে না, এই জন্য নিয়ে আসছে। তো বিভিন্ন বিষয় নিয়ে বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম। কথোপকথনের এক পর্যায়ে বললাম, জ্বর শুরু হলো কিভাবে, অনেক সময় অনেক কিছু আমরা খুঁজে পাই না। হ্যাঁ, সে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি, তা তো বোঝা যাচ্ছে যে খালার কোলে উঠেই সে দোল নিচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু অনেক সময় কজেশনটাও হয়, আমরা কজেশনটাও দেখি। তো জিজ্ঞাসা করলাম, বাচ্চার জ্বর হলো কিভাবে, শুরুটা হলো কিভাবে? তো না, ওরকম তো কিছু হয়নি। তো বলতে বলতে মা বলতেছে যে, ডাক্তার সাহেব আমি তো আসলে প্রেগনেন্ট, তো এখন আসলে আমার একটু কষ্টগুলো বেড়ে গেছে। তো আমার বাচ্চা এখনো বুকের দুধ খায়। তো আমি চাচ্ছিলাম বুকের দুধ ছাড়াতে, আমার বুকের দুধটাকে ছাড়াতে। আমি আর পেরে উঠছি না, আমার আর এনার্জি কুলাচ্ছে না। তো গত সপ্তাহ থেকে আমি তার বুকের দুধ বন্ধ করে দিয়েছি। তো প্রথম দিকে তো তাকে নানাভাবে ফুসলায় ফাসলায় ভুলায় ভালায় আমি দুধ খাওয়াইনি, এটা ওটা দিয়ে মোটামুটি কাজ চালাই নিয়েছি। কিন্তু রাতের বেলায় তার দুধ খাওয়ার নেশা পেয়ে বসে। এত নেশা, দুধ খাওয়ার জন্য বাচ্চা পুরা অস্থির হয়ে যায়, কোনোভাবে যেন তাকে শান্ত করা যায় না। তাও অনেক ইয়ে করার পরে আমি তাকে দুধ দিই। কান্নাকাটি করছে, এই করছে ওই করছে, আমি তাকে দুধ দিই। পরের দিন সকালবেলা ওই বাচ্চার কাশি শুরু হয়ে যায়, সেই ভয়াবহ কাশি। হ্যাঁ, তো সকালে ওর খালা ওকে দুধের মানে ফিডার দেয় খাওয়ানোর জন্য, একবার ফিডার নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো ওই দিনই সন্ধ্যার পর থেকে, রাত থেকে তার প্রচন্ড জ্বর শুরু হয়, ভয়াবহ জ্বর, একদম 103 ডিগ্রি। নাপা সিরাপ দিয়েছি, কমেনি, পরে সাপোজিটারি দিয়েছি, দিয়ে কিছুটা কমলেও জ্বর আর ছাড়ছে না। প্রতিদিন নাপা টাপা খাওয়ানো হয়েছে, একই রকম জ্বর থাকছে। তো দেখলাম যে অবস্থা বেগতি। এরপরে জ্বর আসছে, আর বাচ্চা যেহেতু খুব জেদ করছে ইয়ে করছে, তো আমি তাকে আবার ওই দুধ খেতে দিলাম। এবার যখন তাকে খেতে দিলাম, সে আমাকে একদমই ছাড়ছে না। আমি তার জ্বরের জন্য তাকে কিছুই বলতেছি না, ওই মুখের মধ্যে ব্রেস্টটা লাগায় রেখে থাকছে, সে খাচ্ছে, মানে একদম পাগলের মতন টানছে। তো সে আমাকে একদমই ছাড়ে না, আমাকে অন্য কোনো কাজে, জ্বরের অবস্থা আমাকে অন্য কোনো কাজেও যেতে দেয় না। আমি যতই বলি যে বাবা আমি তো খুব অসুস্থ, তুমি খালামুনির কাছে থাকো, খালামুনির কাছ থেকে খাও, খালামুনি তোমাকে ইয়ে করবে, সে কিছুতেই কিছু শোনে না। তো আপনার চেম্বার আসার আগে মানে সে মানে কোনো ক্রমে খালা কেন কারো কাছেই যাচ্ছে না। তো আপনার চেম্বারে আসার আগে আমার বোন অনেক ফুসলায় ফাসলায় ভুলায় ভালায় তাকে কোলে তুলে নিয়েছে, এখন আবার তার কোল থেকে নামতে চাচ্ছে না। এই হলো এই বাচ্চাটার কেস। আপনারা এরকম একটা কল্পনা করে নেন, এই আমি যে গল্পটা বললাম এই গল্পটা একটু কল্পনা করে নেন, একটা ইমেজ ড্র করে নেন, তাহলে মেডিসিন ভুল হবে না। এইরকম হচ্ছে বাচ্চা। তাহলে বাচ্চা কি ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি, আর হচ্ছে নার্সিং ডিজায়ার টু নার্স অল দ্য টাইম, বা নার্সিং ডিজায়ার ফর কনস্ট্যান্ট। ঠিক আছে, এই এই এরকম একটা ইয়ে থেকে তাকে সেনিকুলা দেওয়া হলো। 1 সপ্তাহ পরে এবার মা আসেনি, খালার সাথে বাচ্চাটা আসছে ফলো আপে। তো এর মধ্যে ওষুধ খাওয়ানো হয়েছে, বিকালের দিকে আসছিল, বিকালের পরে মানে রাত্রের দিকে খাওয়াইছে, তার জ্বর আর রাত্রে আসেনি। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই বাচ্চা এখন আর মায়ের দুধ খেতে চায় না। এইটা হলো সবচেয়ে মজার ব্যাপার, এটা আপনারা মাথায় রাখবেন। স্যানিকুলা বাচ্চাটা কি, বাচ্চাটা হচ্ছে সব সময় দুধ খেতে চায়,
এমনকি সে মায়ের দুধ ছাড়া অন্য কিছু খেতে চায় না, এই বাচ্চার কথা বলতেছি। এবার যখন মা মানে যেহেতু পরের একটা বাচ্চা হবে আর এর বয়সও হয়ে গেছে, আর কত দুধ খাওয়াবে, বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো, এবার তার প্রচন্ড কাশি শুরু হয়ে গেল, জ্বর হতে থাকলো। ঠিক আছে, তার মানে সে নার্সিং কনস্ট্যান্টলি হতে চাচ্ছে। নার্সিংটা কি, নার্সিং এর আসলে মূল জায়গাটা কোথায়, নার্সিং এর কোর মানে ইনার মিনিংটা কি, নার্সিং ওয়ার্ডের নার্সিং এর ভাবনাটা কি? নার্সিং এর ভাবনাটাই হলো পুষ্টি সাধন। নার্সিং মানে হলো মায়ের, মানে এমনি যদি আমরা চিন্তা করি, মায়ের বুকের দুধ দিয়ে নারিশমেন্ট, এটি হলো নার্সিং। নারিশমেন্টটা কি, তার পুষ্টির জন্য, তার পুষ্টি সাধনের জন্য, তার পুষ্টি নেওয়ার জন্য। ঠিক আছে, আরেকটা বাচ্চার, এটা তো আমরা ছোট বেবির কথা বললাম 2 বছরের, আরেকটু বড় বাচ্চার কথা চিন্তা করি, 4-5 বছরের বাচ্চা, সে তার বুকের দুধ খায় না, বুকের দুধ খাওয়া ছেড়ে দিয়েছে। কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে হয়েছে কি, আমাদের মাদেরও একটু দোষ আছে। সেটা হলো যে দুধ ছাড়ানোর পরে মারা মনে করে যে বাচ্চা গিলতে পারবে না, এই কারণে কি করে একদম ভাত পুরা পেস্ট পুরে একদম গলায় গলায় খাওয়াই দেয়। হ্যাঁ, গলায় গলায়, আমরা কিন্তু ক্যালকিরে ফসেও পড়েছিলাম, তাই না? এরকম একদম ইজি, অনেক মা তো একদম পুরা ব্লেন্ডার মেশিন দিয়ে মনে হচ্ছে একদম ব্লেন্ড করে পেস্ট করে দেয়। তো এরকম একটা বাচ্চা, তার খাবারকে যদি ব্লেন্ড করে না দেওয়া হয়, এরকম পেস্ট করে না দেওয়া হয়, তাহলে সে ভাত গিলতে পারে না, সহজে গিলতে পারে না। ডাল দিয়ে, দুধ দিয়ে বা ঝোল দিয়ে ভালো করে একদম মাখা একবার ভর্তা টত্তা করে খাওয়াতে হয়। বাচ্চা সব দাঁত উঠেছে, একটা 5 বছরের বাচ্চার কথা চিন্তা করেন, 6 বছরের সব দাঁতই উঠেছে, কিন্তু সে কোনো খাবার চিবায় খেতে চায় না বা চিবায় খেতেও পছন্দ করে না। সব খাবার ওই যে ওইভাবে রেডিমেড ভাবে মাকে পেস্ট করে দিতে হয়। ধরেন যে আমরা রুটি খাই, চালের আটা রুটি তো না, এই গমের আটা রুটি সফট হয়, এই সফট রুটিও সে চাবিয়ে খাবে না। এর জন্য মা কি করে, রুটিটাকে এমন করে ছিঁড়ে 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 টুকরা টুকরা করে এই 1 বাটি দুধের মধ্যে রুটিটা দিয়ে উপরে চিনি দিয়ে ভালো করে ইয়েটে করে নরম পেস্ট করে খালি মুখের মধ্যে দেয় আর বাচ্চা গেলে। এইরকম ক্ষেত্রেও কিন্তু আমরা এই রুব্রিক্সটাকে নিতে পারি, নার্সিং ডিজায়ার কনস্ট্যান্টলি। এটা আমি কিন্তু আরেকটা প্যাটার্ন বললাম, আরেকটা শেড বললাম, এটাও মাথায় রাখেন। বড়দের ক্ষেত্রে আপনি কিভাবে, একটু একটু বড় বাচ্চা, তার ক্ষেত্রে আপনি কিভাবে নেবেন, তারও নারিশমেন্টের জন্য মায়ের কাছে ওই খাবারটা নিজে প্রসেস করবে সেটাও পারে না, মা চাবাই দিলে সে চাবাই খাবে, এরকম একটা ভাব। তো এইরকম আমি, মানে আমি কেস বললাম না, আমি এরকম একটা প্রেক্ষাপটের কথা বললাম, এরকম কেসেও স্যানিকুলা দেওয়া হয়েছিল এবং দারুণ রেজাল্ট আসে, আপনারা দিয়ে দেখেন। কসার ভাই, এই জিনিসটা আর মায়ের বুকের দুধ একই জিনিস। হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি, দুধটা খাওয়াই দিলেন একই জিনিস, কারণ মায়ের বুকের দুধ আর জাল দিতে হয় না, সিদ্ধ করতে হয় না, হ্যাঁ, ওটাও অটোমেটিক যেরকম এই পুষ্টি দেওয়া, এই পেস্ট করে যে খাওয়াটা হয় বা একবারে একই মাখায়া রকম, মাখায়া খাওয়া জিনিস, সেটাও ওই মায়ের বুকের দুধের মতোই। এক্স্যাক্টলি। এই জিনিসটা যারা ধরতে পারছেন তারা কিন্তু স্যানিকুলা যে কোনো বয়সে ইউজ করতে পারবেন। মায়ের দুধ যেরকম, মায়ের দুধ একদম রেডিমেড, একদম পুরা সহজ পাচ্ছ, জাস্ট মুখে দাও আর গেল, তাই না? মায়ের মানে দুধটা কি মুখে গেল, পেটে গেল, হজম হয়ে গেল। এই যে মা ভাত একদম চটকায় মাখায় বা রুটিকে একদম দুধ চিনি দিয়ে ভালো করে প্রসেস করে দিল, খালি গেল আর নিউট্রিশন চলে গেল, দুটো কিন্তু একই জিনিসই হলো। আমিনুল ভাই খুবই সুন্দর বলেছেন, খুবই চমৎকার হয়েছে, থ্যাংক ইউ। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন, এটাও কিন্তু নার্সিং ডিজায়ার ফর নার্সিং কনস্ট্যান্টলি। শ্রেণীগুলা দিয়ে দেখবেন এবং রেজাল্টটা দেখবেন। তো আমি কনক্লুশনে আসতে চাই, ফেনিকুলা বাচ্চাদের মায়ের বুকের দুধ যারা ছাড়াতে চায়, ব্রেস্ট ফিডিং করে, এই বাচ্চাদের দুধ ছাড়ানো, আমি ওয়ার্ড বলছি ছাড়ানো, অনেক বাচ্চা এমনি ছেড়ে দেয়, বলা লাগে না। আর যাদেরকে কসরত করে ছাড়াতে হয়, তাদের জন্য বেস্ট মেডিসিন হতে পারে যদি এই যে আদার্স সিমটম গুলো আপনি মিলাই ফেলতে পারেন। তাহলে চোখ বন্ধ করে আপনারা এখানে ওই লিখেও দিতে পারেন, এখানে মায়ের দুধ ছাড়ানোর ওষুধ পাওয়া যায়, এরকম হতে পারে। জাস্ট জোকস করলাম, এটা অন্য কিছু না, অন্যভাবে নিয়েন না। এরপরে স্যানিকুলা শেষ, এরপরে আমরা একটু আলোচনা করব অ্যান্টিম টার্ট নিয়ে।
অ্যান্টিনটার্ট কেন ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি হতে চাই। আমরা কিন্তু ক্যারিড ডিজায়ার ফর ক্যারিড কনস্ট্যান্টলি নিয়ে আছি গতকাল থেকে। আজকে শেষ একটা মেডিসিন অ্যান্টিনটার্ট নিয়ে আলোচনা করব। অ্যান্টিনটার্ট তো গতকালকে করা হয়নি। অ্যান্টিনটার্ট বলার আগে আমি একটা কেস একটু শেয়ার করে নিই, তাহলে সুবিধা হবে। তো প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে একটা মা, মানে একটা বাচ্চার প্রচন্ড শ্বাসকষ্ট, তাকে নিয়ে মা কোলে করে আসলো। তার নিউনেটাল নিউমোনিয়া, একদম আর্লি এজে হয়েছিল, নিউমোনিয়া হয়েছিল। তারপর থেকে এরকম হয়, অনেক বেশি যখন কষ্ট হয় তাকে নেবুলাইজড করলে সে আরাম পায়, কিন্তু কিছুদিন থেকে নেবুলাইজড করেও আর কাজ হচ্ছে না। এরকমই হয়, নেবুলাইজ যখন প্রথম করা হয় অল্প দিলে হয়, পরে পরিমাণ বাড়াতে হয়, তারপর আরো পরিমাণ বাড়াতে হয়, তারপর একটা পর্যায়ে কাজ করে না, ইনহেলার দিতে হয়, হ্যান ত্যান মেলা কিছু থাকে, ওইদিকে যাচ্ছে না। আমি মানে আপনাদেরকে কন্টেস্টটা বোঝানোর জন্য উদাহরণটা বলতেছি। তো মাকে জিজ্ঞাসা করা হলো যে শ্বাসকষ্ট যখন প্রচন্ড বেড়ে যায় তখন বাচ্চা কি করে। তখন মা বলছে যে সে প্রচন্ড বিরক্ত করতে থাকে, বলে আমাকে কোলে নাও, আমাকে কোলে নাও, আমাকে কোলে নাও। কোলে তুলে নিয়ে কনস্ট্যান্টলি তাকে দোল দিতে হয় বা তাকে নিয়ে হাঁটতে হয়, তাহলে তার ভালো লাগে। বাচ্চা কোলে উঠে শুধু দাঁড়ায় থাকলে মানে কনস্ট্যান্টলি হাঁটতে হবে, দোল দিতে হবে, তাহলে সে ভালো থাকে। তো আমি তার কষ্ট বেড়ে গেলে তখন কোলে তুলে নিই, কোলে তুলে নিয়ে হাঁটি, এবং হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে সে ঘুমায় গেল। ঘুমায় গেলে আমি যখন তাকে বিছানায় শোয়ায় দিই, সে তখন আবার অস্বস্তি বোধ করে জেগে উঠে, বলে মা কোলে, মা কোলে, আমার বড় বেটার মতো, মা কোলে, নামানো মাত্রই মা কোলে। তো বাচ্চাটার মেজাজ খুব খিটমিটে ছিল। হ্যাঁ, তো তাকে যখন চেক করতে গেলাম যে দেখি চেস্টের মধ্যে কফ টফ জমে আছে কিনা, তখন সে সাথে সাথে করে কান্না শুরু করে দিল। বুকে স্ট্যাথো লাগাতেই দিল না। যেই আমি স্ট্যাথো নিয়ে গেলাম, নিয়ে যে লাগালাম, মানে লাগাতে গেলাম, তখনই সে কান্না, লাগাতে দিল না। তো বাচ্চা মায়ের কোলে বেশ ভালো ছিল, কিন্তু স্ট্যাথো লাগানো মাত্র কান্না জুড়ে দিল। তো এরকম হলে আমরা কি মেডিসিন চিন্তা করব? আমি যে এতদিন যেটা শিখালাম, সিনা স্যার। সিনা? হ্যাঁ, থ্যাংক ইউ। যারা ক্যামোমিলা বলেছেন তাদেরকে স্টার 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 ট্রিপল স্টার দিয়ে থ্যাংক ইউ, আপনারা মনে রেখেছেন। এগুলো ভুল করা যাবে না তো। আমি একই লেকচার ধরেন 3 দিন ধরে 3-4টা ক্লাস ধরে দিচ্ছি, এখন যদি ভুল করেন না তাহলে আমার কষ্ট লাগবে, তাহলে আমি ধরে নেবো যে আপনাদের মনোযোগটা নাই। আমি কি বলেছিলাম ভালো করে খেয়াল করে দেখেন, স্ট্যাথো যখন লাগাতে যাবে তখন বাচ্চা কাঁদবে, এটুক যারা মনে রেখেছেন তারা সিনা বলে দিয়েছেন, এই কি বলে ক্যামোমিলা বলে দিয়েছেন। কিন্তু ক্যামোমিলা কি করবে, যখন লাগাতে যাবেন তখন কি করবে, যখন লাগাতে গেলে হাত দিয়ে সরাই দিবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই হাত দিয়ে সরাতে হবে, এই জায়গাটা আপনাকে খেয়াল করতে। কিন্তু বাচ্চা কিন্তু হাত দিয়ে সরায়নি, সে কান্নাই শুরু করে দিয়েছে। তো খুবই স্বাভাবিক। আমি আপনাদেরকে বলে দিলাম বলে আপনারা কনফিউজড হবেন না, কিন্তু আমি কনফিউজড। যারা আমরা এই জিনিসটা চিন্তা করবো না তারা কনফিউজড। ক্যামোমিলা দিবেন, বাচ্চার দেখবেন কোনো কাজ হচ্ছে না, কারণ বাচ্চার তো ওই যে আনসিভিলাইজড স্ন্যাপিশ, ক্যামোমিলার কি বললাম, স্ন্যাপিশ, মার মানে একদম ছক্কা মেরে দিচ্ছে না হাত দিয়ে, সেই স্ন্যাপিশ তো এখানে নাই, সে কান্না শুরু করছে ডেফিনেটলি। তো যাক, কথা বলতে বলতে মা একটা অদ্ভুত তথ্য দিল, বলছে ডাক্তার সাহেব বাচ্চাকে কিন্তু যেন তেন ভাবে কোলে নিলে হবে না, আমি হাঁটি কোলে নিয়ে, কিন্তু এইভাবে নিব এইভাবে নিব, সে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে না, থামবে না। তার যখন কষ্ট বেড়ে যায়, সে যখন কোলে উঠতে চায়, তখন তাকে কাঁধের উপরে একদম খাড়া করে ধরে খাড়া করে ধরে খাড়া করে ধরে রাখলে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। খাড়া করে ধরা, খাড়া করে এরকম করে ধরে মাথা নিয়ে এইভাবে ধরে রাখলে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই কথাটাই হলো এই খাড়া করে ধরা, এটাই হলো এই কেসের পিকিউআরএস। এই যে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি, এর মধ্যে যে মেডিসিন গুলো আছে
এই শুধুমাত্র খাড়া করে ধরে রাখলেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে, এইটুক জায়গায় হলো পিকুলিয়ার, কোয়ার, রেয়ার, আনকমন যাই বলেন, পিকুয়ারেসটা হচ্ছে এই জায়গাটাই। এবং এখান থেকে আপনি এটাই ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড সিটিং আপ। ইয়েস, এটাই হলো ক্যারি ডিজায়ার টু বি ক্যারি সিটিং আপ। খাড়া করে ক্যারি করলে আরাম পায়, খাড়া করে ধরে রাখলে আরাম পায়। এটাই হলো ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড সিটিং আপ। আমার রেপার্টরি খোলা নাই, আমি কপি করে দিয়ে দিচ্ছি। ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড, এটা মনে রাখবেন, ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড সিটিং আপ অ্যান্ড টিম টার্ট। হ্যাঁ, আমরা কিন্তু যে কোনো ওই যে ঘর ঘরানি অমুক তমুক হ্যান ত্যান দিচ্ছি, কিন্তু এটা ইরিটেবিলিটি চিলড্রেন ইন আপনি পাবেন, অ্যাঙ্গার টাচ হোয়েন ক্যামোমিলার যেটা সেটাও আপনি পাবেন। ওই যে আপনি যখন কাছে যে ইস্টাতো লাগাতে গেলেন, সে অ্যাঙ্গার হয়ে যাচ্ছে, কান্না করছে, সেটা পাচ্ছেন। শ্রিকিং টাচ হোয়েন, আমাদের রুব্রিক্স আছে, শ্রিকিং টাচ হোয়েন, সেখানে আপনি পাবেন। ঠিক আছে, শ্রিকিং টাচ হোয়েন আপনি কিন্তু অ্যান্টিম টার্ট পাবেন। তারপরে আপনি কি পাচ্ছেন? ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড সিটিং আপ। ঠিক আছে, এই বাচ্চাটা মানে এর আগেও মানে আমার মানে এর আগেও হোমিও ইয়ে খেয়েছে, ডেফিনেটলি তাকে ক্যামোমিলা দিয়েছে, বা আর্সেনিকও হতে পারে, আর্সেনিকও এরকম ইয়ে করে। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলির মধ্যেও তারা আছে, কিন্তু অ্যান্টিম টাটের বাচ্চা খারাপ ভাবে ক্যারি হতে চায়। ঠিক আছে, এই বাচ্চাদেরকে আপনি যদি দোলনাতেও দোল দেন, দোলনা দোলনা আমরা দোলনা আছে না, দোলনাতেও যদি রাখে আপনি দোল দেন, এখন তো প্রচলন নাই, দোল দেন, তারপরে দোলনা তার কাছে আরামদায়ক মনে হবে না। আপনি হাতে নিয়েও যদি এরকম করে দোল দেন, তার কাছে আরামদায়ক মনে হবে না। কিন্তু আর্সেনিক বা ক্যামোমিলা কিন্তু দোলনা বা ওই হাতে নিয়ে এরকম করে যদি দোল দেন, বাচ্চা কিন্তু আরাম পাবে। আর এর দরকার হলো খাড়া করে তুলে ধরা, খাড়া করে রাখা, খাড়া অবস্থানে বুকে নিয়ে থাকতে হবে, খাড়া এইভাবে নিয়ে থাকতে হবে, নাতে সে সন্তুষ্ট হবে না। এই পজিশনটাই মূলত অ্যান্টিম টার্টের বাচ্চা অন্য মেডিসিন গুলো থেকে আলাদা করে দেয়। তো অ্যান্টিম টার্টের ডোজ দেওয়া মাত্র বাচ্চা একদম কুল হয়ে যায়, একদম শান্ত। এবার মজার ব্যাপার হচ্ছে চেম্বারে দেওয়া হয়েছে, এবং তাকে যখন তার চেস্টের কাছে এই টেস্টের জন্য স্টাতো নিয়ে যাওয়া হলো, সে কিন্তু কোনো প্রকার ঝামেলা করলো না, এবং বেশ মানে দেখতেছে এবং মজা পাচ্ছে। এইভাবে কিন্তু আপনাকে আমাকে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলির সাথে আদার্স জিনিসকে মিলায়ে মেডিসিন প্রেসক্রাইব করতে হবে। তো যাক, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলির হ্যাঁ অলিল বাড়ি ভাই বলেন প্লিজ। হ্যাঁ, এখানে ওই যে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড সিটিং আপ একটা আছে, আর একটা হলো ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড সিটিং ইরেক্ট। হ্যাঁ, সিটিং ইরেক্টও হয়। ইরেক্ট মানে তো একই, সিটিং ইরেক্ট কি ইয়েতে আছে না, ওই যে কমপ্লিট রেপার্টরিতে? না, এটা কি? হ্যাঁ, কমপ্লিট। কমপ্লিটে এরেক্ট বলা আছে, আর এই সিনথেসিস আমি কমপ্লিটে মানে কমপ্লিট থেকে রুব্রিক্সটা নিইনি, কমপ্লিটে ইরেক্ট আছে, রুব্রিক্সটা একটু দিয়ে দেন তো। ইরেক্ট, ইরেক্ট পজিশন মানেও কিন্তু খাড়া করে। ইরেক্ট মানে কি? ইরেক্ট মানেও কিন্তু খাড়া করা, এখানে খাড়া করে, হ্যাঁ, সোজা করে রাখা। ওই সোজা করে খাড়া, সোজা করে ধরা আর কি। আরে মানে খাড়া করা তো বুঝছেন, বাচ্চাকে নিয়ে এইভাবে এইভাবে নিয়ে এইভাবে ইয়ে করা আর কি, খাড়া করে রাখা। এমনি হয় কি, ধরেন যে কি বলে ক্যামোমিলা বা এগুলাকে আপনি এইভাবে নিতে পারছেন বাঁকা করে, তাই না? আমরা ইয়েকে দেখলাম ক্যালিকার একদম এরকম হয়ে থেকে গেল, একই পজিশনে থাকলো, বাম তো বামই, কিন্তু একে আপনাকে খাড়া করে রাখতে হবে। এই হলো পার্থক্য। খুব সুন্দর বলেছেন, রুব্রিক্সটা বলে ভালো করেছেন, আমি ওটা ভুলে গেছিলাম। আমরা ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি বুঝে ফেলেছি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই 6টা মেডিসিন মোটামুটি ভাবে বোঝানোর। অ্যান্টিম টার্টটা আমি আরো রেখে দিলাম, অ্যান্টিম টার্ট খুব ছোট্ট করে টাচ করে গেলাম, এটা খুব সুন্দর মেডিসিন। অ্যান্টিম টার্ট, অ্যান্টিম ক্রুড খুব বড় মেডিসিন, ক্রুড তো অনেক বড় মেডিসিন। আমরা এগুলা নিয়ে আলোচনা করবো আরো পরে। আমার ঝুলিতে যেটুকু মনে হয়েছে আমি এই ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলির সাথে বলা যায় আমি সেটুকু বলেছি। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কেমন বুঝলেন? এবার আমি একটু টুইস্ট করি। হ্যাঁ, সব সময় যে যেখানে দেখি বোঝাই উড়াইয়া দেখো তাই, এটা করি না, একটার সাথে একটা ডিফারেন্সিয়েটও করতে চাই। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিয়েছেন, দেখেন কমপ্লিট রেপার্টিতে আমাদের অলিউল বাড়ি ভাই দিয়ে দিয়েছেন, এটা একই রুব্রিক্স,
এটাকে আপনারা ওটার ক্রসে সেভ করে রাখেন, লিখে রাখেন। দেখেন আমাদের চেম্বারে অনেক বাচ্চা আসে, বিশেষ করে অসুস্থ বাচ্চা আসে, অনেক বেশি কষ্ট নিয়ে আসে। আপনার কাছে মনে হবে তারা কনস্ট্যান্টলি ক্যারিড হতে চাচ্ছে, এটা মনে হয় আমাদের কাছে। কিন্তু অনেক বাচ্চা আছে যাদেরকে যদি আপনি দেখছেন সে কনস্ট্যান্টলি ক্যারিড হচ্ছে, কিন্তু আপনি যদি গভীরভাবে ফিল করতে পারেন, হোয়াইটাকে ফিল করতে পারেন, তাহলে দেখবেন যে সে না কনস্ট্যান্টলি সে ক্যারিড তো হচ্ছে ঠিকই, মাগার সে অন্য কিছু চাচ্ছে। এবার একটু টুইস্ট ঢুকাই দিলাম আপনাদের মধ্যে, একটু উদাহরণ দিই তাহলে আরো বুঝতে পারবেন। একটা 6 বছরের বাচ্চা, 104 ডিগ্রি জ্বর, সাথে কাশি, প্রচন্ড জ্বর। জ্বরের পরেও 6 বছরের বাচ্চা, সে তার কোলে উঠে বসবে না। জ্বরের পরে সে চাচ্ছে মা তাকে কন্টিনিউয়াসলি ক্যারিড করুক। মানে কি, সে মাকে এক মুহূর্ত ছাড়ছে না, মাকে কোথাও যেতে দিচ্ছে না। মা অনেক কথা বলতেছিল বাচ্চা সম্পর্কে, মেলা কিছু বলতেছিল, তার কথা শুনে মনে হলো বাচ্চা ছোট থেকে এরকম, মাকে সে ছাড়ে না। কিন্তু যখনই তার জ্বর বেশি হয় তখন সে মাকে কোথাও যেতে দেয় না, তার কাছ থেকে নড়তেই দেয় না, ঘন্টার পর ঘন্টা মায়ের কোলের মধ্যে এরকম করে হাত দিয়ে, হাত হাত ধরে রাখে না, হাত দিয়ে সে এরকম করে, এই যে দেখা যাচ্ছে এরকম করে দিয়ে রেখে দেবে, হাতের কোলের মধ্যে দিয়ে রেখে দেবে। 6 বছরের বাচ্চা মায়ের কোলের মধ্যে হাত দিয়ে রাখছে। মা বলছে যে ডাক্তার সাহেব এমন যন্ত্রণা, সে আমাকে টয়লেটও যেতে দেয় না, রান্নাঘর তো দূরে থাক, আমাকে টয়লেটও পর্যন্ত যেতে দেয় না, তার জ্বর যখন 103-4 ডিগ্রি 5 ডিগ্রি ওঠে। তুমি মাকে ছাড়ো না কেন, দুষ্টু ছেলে, মাকে ছাড়ো না কেন? বলছে যে অ্যান্সারটা শুনেন। অ্যান্সার কি? আঙ্কেল, আঙ্কেল, মা যদি আমাকে ছেড়ে বাহিরে যায় আর তখন যদি আমার কিছু হয়ে যায় তো? ভালো করে টোনটা বুঝেন। মা আমাকে ছেড়ে যদি টয়লেটে যায় আর তখন যদি আমার কিছু হয়ে যায় তো? কিছু হয়ে যায় তো, কিছু তো হয়নি, কিন্তু তার ভয়টা কোথায়, কিছু যদি হয়ে যায় তো? তো এই বাচ্চাটির মা যেটা বলতেছিল যে আমাকে একবারে ছাড়ে না, কিছু হলে তো সবসময় তাকে নিয়ে পড়ে থাকতে হয়, সবসময় তাকে নিয়ে ক্যারিড করতে হয়। মায়ের কথা শুনে যে কেউ এটা মনে করে নিতে পারে যে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি। কিন্তু বাচ্চার কাছে, এই বাচ্চা তো কথা বলতে পারে, তার কাছে যখন আপনি ভেরিফাই করবেন, বাচ্চার কথার অর্থটা কিন্তু অন্য কিছু বুঝাবে। মা যদি আমার কাছে না থাকে তখন যদি আমার কিছু হয়ে যায়, মা যদি উপস্থিত না থাকে তখন যদি আমার কিছু হয়ে যায় তখন আমার কি হবে, অন্য কিছু হয়ে যায় তো? তো এইরকম ঘটনার ক্ষেত্রে আপনি যদি ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি নিয়ে নেন তাহলে ভুলে যাবে। আপনাকে নেওয়ার বিষয়টা বুঝতে হবে। বরং এই বাচ্চাটা কি হচ্ছে, এই বাচ্চাটা একটা ভয় পাচ্ছে, কিছু একটা হয়ে যাবে, সামনে একটা কিছু হয়ে যাবে, একটা থ্রেটেনিং কিছু একটা হয়ে যাবে, খারাপ কিছু একটা হয়ে যাবে, ফেয়ার ইনজুরি অফ বিইং ইনজুরড। আর কি হবে, একটা কমপ্লেনিং ইমাজিনারি ইনজুরি অফ, আমাদের আছে না কমপ্লেনিং ইমাজিনারি ইনজুরি অফ, ঠিক আছে, কমপ্লেনিং ইমাজিনারি ইনজুরি অফ। এটা কি, ইনজুরি তো হয়নি, তাই না, ইমাজিনারি কাল্পনিক একটা ইনজুরি থেকে সে ভয় পাচ্ছে। এইরকমটা আপনার চেম্বারও বলে গেছে। আমার যারা ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি ইয়ে করেছেন তারাও কিন্তু এই জায়গায় অ্যামালগেট করে ফেলতে পারেন, খালি আপনাকে হোয়াই এর অর্থটা বুঝতে হবে। আমরা অনেক মা আসে খুব কমনলি কথাগুলো বলে, আবার মিলাই দেখেন এখন থেকে পাবেন আপনি, যে বলে যে ডাক্তার সাহেব আর বলেন না, আমার বাচ্চার যখন খুব অসুস্থ হয়ে যায়, জ্বর বেড়ে যায়, অনেক বেশি কষ্ট বেড়ে যায়, পেন বেড়ে যায়, তখন সে আমাকে বা তার বাবাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই বাচ্চার গার্জেন এসে বলবে এমন পার্সনের কথা, দুইজনের কথা বলবে না, যে কোনো একটা পার্সনের কথা বলবে যাকে সে সবচেয়ে বেশি ট্রাস্ট করে। মায়ের সাথে যদি মা যদি তার ট্রাস্টি হয়, ট্রাস্টিং পার্সন হয় তাহলে মা, না হলে বাবা যদি হয় তাহলে বাবা, যাকে সে সবচেয়ে বেশি ট্রাস্ট করে তাকে সে ওই অসুস্থতার সময় তার কাছ থেকে দূরে সরে যেতে দিবে না, একদম ধরে নিয়ে বসে থাকবে। আপনার কাছে মনে হবে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি করতেছে,
তাকে ছাড়বে না। কেন এরকম করে? কারণ তার আস্থাভাজন ব্যক্তি যদি তার কাছে থাকে তাহলে সে সেফ এন্ড সিকিউর বোধ করে, তার কাছে অনেক সেফ লাগে, সিকিউরিটি পায়। তাই সে 1 সেকেন্ডের জন্য তাকে দূরে যেতে দেবে না তার ওই পার্সনকে। তার যদি টয়লেট চাপে, বাবা একটু বসো, না 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 না, টেনে ধরে নিল। এরকম বাচ্চারা হয় হায়াসোমাস। হায়াসোমাসের কোর কি? হায়াসোমাসের কোর হচ্ছে ফেয়ার বিট্রেট অফ বিইং। আমরা সবাই জানি একটা হায়াসোমাস ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার মধ্যে সবসময় কাজ করতে থাকে অসুস্থ হায়াসোমাস। আমরা বড় মানুষের ক্ষেত্রেও পাই, সবসময় হয় যে কিছু একটা হতে যাচ্ছে, ফেয়ার ইনজুরির একটা বিষয়, তার মধ্যে সবসময় কিছু একটা ঘটতে যাচ্ছে, কিছু একটা ঘটতে পারে। এই জন্য সে কি খুব কশাস হয়ে পড়ে, খুব সতর্ক হয়ে পড়ে এবং বেশ ভীত সন্তুষ্ট থাকে, তাই না? তো এইরকম মাদের কথা যদি আপনি শুনেন তখন আপনার কাছে মনে হবে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি, কারণ বাচ্চা তাকে ছাড়ছেই না, তার কোলের মধ্যে থাকতেছে। কিন্তু আমাদেরকে হোয়াইটাকে খুঁজে বাইর করতে হবে। হোয়াই দা বাচ্চা মাকে ছাড়ছে না? কারণ সে কোনো ঝুঁকি নিতে যাচ্ছে না, সবসময় নিরাপদ অবস্থানে থাকতে যাচ্ছে, এই কারণে মাকে সে ছাড়ছে না। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আবার পালসিটিলার বাচ্চাও কিন্তু এরকম হয়। আমি পালসিটিলার প্রচুর দিই। পালসিটিলার বাচ্চাও এরকম হয়, অসুস্থ অবস্থায় মাকে ছাড়বে না। পালসিটিলাকে আমরা কিন্তু ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড এর মধ্যে পাই, কিন্তু পালসিটিলাকে আমরা ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলিতে পাই না। কেন কনস্ট্যান্টলিতে পাই না? কারণ পালসিটিলা কি করে? পালসিটিলা কি প্রয়োজন? কেয়ারস এন্ড কার্স, মাদারলি লাভ, মাতৃত্বের ভালোবাসা তার দরকার। যেখানেই যাক না কেন তার লাভ দরকার, কেয়ার দরকার। পালসিটিলা যেখানে যাবে সেখানে ভালোবাসার দরকার, যত্নের দরকার। তো পালসিটিলা বাচ্চাও সেই পার্সনের কাছে যাবে, সে পার্সনের কোলে উঠবে যে তাকে কেয়ারস করে, যে তাকে ভালোবাসাতে জড়িয়ে ধরে, লাভ দেয়। তার মধ্যে ক্রেভস থাকে, ক্রেভস ফর কেয়ারসিং। পালসিটিলা ব্যক্তি ওই ব্যক্তির কাছে যাবে যে তাকে আদর করবে, স্নেহ দিবে, ভালোবাসবে, সোহাগ করবে। পালসিটিলা আমরা একটা রুব্রিক্স পাই, ক্লিনজিং মাদার টু, ক্লিনজিং মাদার টু, তাই না? ক্লিনজিং টু মাদার। এই ক্লিনজিংটা কি ধরে রাখে। আর মাটাকে আপনাকে বুঝতে হবে। মা কি? মা, হোয়াট ইজ মা? মা হলো মা কি? মা হচ্ছে বিশ্বাসের প্রতীক। বিশ্বাসের প্রতীক। মা হচ্ছে মূলত কি? মা হলো ভালোবাসার জায়গা, কেয়ারের জায়গা, জেন্টালনেস, সফটনেস, কাইন্ডনেস। বাবাও এরকম হতে পারে, তাহলে ওই বাচ্চার মা হবে ওই বাবাই। খুব জেন্টাল, পোলাইট, খুব কমফোর্ট, কেয়ারস এন্ড কার্স। এটাই পালসিটিলার চাহিদা। মা খুব কর্কশ, কথায় কথায় রাগে, কড়া কথা বলে, পালসিটিলার বাচ্চা ওই মায়ের কাছে ফিরবে না। বাবা খুব জেন্টাল, লাভিং, কেয়ারিং, কাইন্ড, ওই বাচ্চা ওই বাবার কাছে ফিরবে। ভালো করে মাথায় রেখেন। পালসিটিলা সেই বাচ্চাকে, সেই পার্সনকে খুঁজে বাইর করে যে তাকে অ্যাটেনশন দেয়, তাকে অ্যাটেনশন দেয় এবং তাকে কেয়ার এবং কার্সিং করে, জেন্টালি ফন্ডিং করে। সেই পার্সনকে পালসিটিলা খুঁজে খুঁজে বাহির করে এবং তার কোলে উঠে এবং সেখান থেকে তার পালসিটিলার বাচ্চাকে দেখেও আপনার মনে হবে তো কোল থেকে নামতেছে না, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, কিন্তু আপনাকে হোয়াইটা বুঝতে হবে। তো পালসিটিলা আর হায়াসোমাসের এই যে ক্যারিং এর এই বিষয়টার পার্থক্য কোথায়? পালসিটিলা, হায়াসোমাস সব সময় ওরকম পার্সনকে ক্লিনস করবে যার প্রতি তার ট্রাস্ট আছে, যাকে মানে সে যার প্রতি ফিল করবে যে এর কাছে থাকলে আমি সেফ এবং সিকিউর, তাকে সে ছাড়বে না তার অসুস্থতার সময়। আর পালসিটিলা ওই পার্সনকে ক্লিনস করবে যে তাকে মাদারলি কেয়ার করে, মাতৃত্বের যে কেয়ার থাকে, কেয়ার এন্ড কার্সিং থাকে, সেটা দেয়। এটাই হলো পালসিটিলার ওই ক্যারিড
অবস্থা বা ক্লিনজিং এর সাথে হাইসোমাসের ক্লিনজিং এর মধ্যে পার্থক্য আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখতেছি।